রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে বৈঠকের সময় এই কথা বলেন তিনি। আর 2 সপ্তাহের মধ্যেই পুতিনের সাথেও ট্রাম্পের বৈঠক হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আরও জানাচ্ছেন আফসানা শাওন। গাজায় যুদ্ধবিরতির পর ট্রাম্পের সাথে যোগাযোগ শুরু করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন থামাতে চান যুদ্ধ, ট্রাম্পকে বলেন মধ্যস্থতা করতে, আর সেজন্যই যুক্তরাষ্ট্রে আবারও আগমন জেলেনস্কির। আগের মতোই হোয়াইট হাউসে জেলেনস্কিকে একইভাবে স্বাগত জানান ট্রাম্প। হোয়াইট হাউসে জেলেনস্কিকে ট্রাম্প বলেন রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের চুক্তি করা উচিত। বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। জেলেনস্কির সাথে আমার খুবই ভালো বৈঠক হয়েছে। আমার মতে এখনই যুদ্ধ থামানো উচিত। আমি জেলেনস্কিকে বলেছি, আমি প্রেসিডেন্ট পুতিনকেও জোর দিয়ে বলেছি, এখন খুনোখুনি বন্ধের সময়। যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করে ফেলা দরকার। দুপক্ষেরই ঘরে ফিরে যাওয়া দরকার। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠকে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমাদের দেশকে রক্ষায় দরকার হয় এমন সব অস্ত্র আমরা হাতছাড়া করতে চাই না। আমাদের দেশ এখন অনেক শক্তিশালী, আমাদের সেনাবাহিনীও এখন অনেক শক্তিশালী। বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী এটা। আমাদের অস্ত্র সবচেয়ে ভালো, কিন্তু আমি চাই যুদ্ধটা বন্ধ হোক। এদিকে বৈঠকের পর জেলেনস্কি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতি তিনি আস্থাশীল। সেই সাথে আশা প্রকাশ করেন শিগগিরই বন্ধ হবে রুশ ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চান, তবে কাজটা কঠিন, এর কারণও আমরা জানি। তবে আমার সাথে আবারও আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয়েছে ট্রাম্পের। ওই ফোনালাপে দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন। তবে এই বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। আর 2 সপ্তাহের মধ্যেই এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। বৈঠক চূড়ান্ত করার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কথা হয়েছে বলেও জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আফসানা শাওন, 71। যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস কেনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। এরই মধ্যে দিল্লির একটি প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার তেল কেনা নিয়ে ওয়াশিংটনের অসন্তোষের মধ্যেই ভারতের এমন পরিকল্পনার কথা জানা গেল। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এমন কোনো ফোনালাপই হয়নি। নয়াদিল্লি জানিয়েছে ভারত জ্বালানি সরবরাহের উৎস বহুমুখীকরণে মনোযোগ দিচ্ছে। তবে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করাই সরকারের অগ্রাধিকার। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে বছরে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করছে ভারত, কিন্তু রুশ তেল কেনা বন্ধে যুক্তরাষ্ট্র ভারতকে অনবরত চাপ দিতে থাকায় বিপাকে পড়েছে দেশটি। কঠিন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন রুশ তেলের সুবিধা ছাড়বেন নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে এমন ঝুঁকি নেবেন, এমন প্রশ্নই তুলছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অল্প সময়ের মধ্যেই রুশ তেল কেনা বন্ধ করবেন বলে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরদিনই রাশিয়া সতর্ক প্রতিক্রিয়া জানায়, আর অন্যদিকে ভারত জানিয়ে দেয় মোদির সঙ্গে ট্রাম্পের কোনো আলোচনাই হয়নি। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত গত বছর রুশ ক্রুড তেল কিনেছে 52.7 বিলিয়ন ডলারের, যা দেশটির মোট তেল আমদানির 37%। বাকি তেল এসেছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে। অনেকে মনে করেন ভারত এখন পুরোপুরি রুশ তেলের ওপর নির্ভরশীল, কিন্তু 2024 সালে ভারত যুক্তরাষ্ট্র থেকেও 7.7 বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে, যার মধ্যে 4.8 বিলিয়ন ডলারের ক্রুড তেলও রয়েছে।
2018-19 থেকে 2021-22 সালের মধ্যে ভারতের তেল আমদানিতে বড় পরিবর্তন আসে। সে সময় ইরান ও ভেনেজুয়েলা থেকে আমদানি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশ থেকে আমদানি করা কঠিন হয়ে পড়ে ভারতের, আর তাদের জায়গা নেয় ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ধাক্কা আসে ইউক্রেন যুদ্ধের পর। 2021-22 সালে যেখানে রাশিয়া থেকে ভারতে তেল আমদানি ছিল মাত্র 4 মিলিয়ন টন, 2024-25 সালে তা বেড়ে দাঁড়ায় 87 মিলিয়ন টনের বেশি। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পর রাশিয়ার দেয়া মূল্য ছাড় ভারতীয় রিফাইনারিগুলোর কাছে রুশ তেলকে আরও আকর্ষণীয় করে তোলে। 2022-23 অর্থ বছরে রুশ তেলের গড় ডিসকাউন্ট ছিল 14.1%, আর 2023-24 সালে 10.4%। এতে ভারত বছরে প্রায় $5 বিলিয়ন সাশ্রয় করেছে। রুশ তেল থেকে ভারতের বার্ষিক সাশ্রয় প্রায় $9 বিলিয়ন, যা দেশটির মোট $900 বিলিয়ন আমদানি বিলের 1%-এরও কম। তবুও অর্থনৈতিকভাবে তা উল্লেখযোগ্য। কিন্তু যদি ভারত রুশ তেল কেনা বন্ধ করে তাহলে বৈশ্বিক তেলের দাম বেড়ে যেতে পারে এবং বিশ্বব্যাপী আমদানি খরচ আরও বাড়তে পারে। চলতি বছরে তেলের দাম 27% কমেছে। প্রতি ব্যারেলের দাম $78 থেকে $59 নেমে এসেছে, যা ভারতীয় রুশ তেল আমদানি বন্ধের সম্ভাব্য প্রভাবের চেয়ে অনেক বড়। সৃষ্টি ঘটক, 71। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় 40 জন নিহত এবং আরও অন্তত 179 জন আহত হয়েছেন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছেন, হতাহতদের সবাই বেসামরিক, তাদের একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গত 11 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলা সংঘাত, হামলা পাল্টা হামলার পর 15 অক্টোবর থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান আফগানিস্তানের সেনারা। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে 17 অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে। এর পরপরই এই হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় যারা প্রাণে বেঁচে গেছেন তারা বলেছেন, এক মুসলিম দেশের উপর আরেক মুসলিম দেশের এমন হামলা চালাচ্ছে, এটি অত্যন্ত নিন্দনীয়। সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সংবাদ মাধ্যম খামার প্রেস জানিয়েছে, শুক্রবার রাতের দিকে পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলার ঘটনা ঘটে। এতে 6 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পর এ হামলার ঘটনা ঘটেছে। পাক সেনাদের এই হামলার পর আফগান সেনারা পাল্টা হামলা শুরু করেছে। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও এবং টেলিভিশনের খবরে বলা হয়েছে, পাকতিকার উরুগুন এবং বারমাল বিভাগে পাকিস্তানের বিমান হামলায় একাধিক নারী ও শিশু নিহত হয়েছেন। চীনের সেনাবাহিনী থেকে শীর্ষ পর্যায়ে 9 জেনারেলকে ছাঁটাই করেছে চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই 9 কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাদের সবাইকে সামরিক বাহিনী থেকেও ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইকৃতদের মধ্যে চীনের সর্বোচ্চ সামরিক সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপচেয়ারম্যান হে ওয়েংদং রয়েছেন। তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা এবং পলিট ব্যুরোর সদস্য ছিলেন। সিএমসি গত জুলাই নতুন নির্দেশিকা জারি করে সেনাবাহিনীতে বিষাক্ত প্রভাব দূর করার আহ্বান জানিয়েছিল এবং কর্মকর্তাদের জন্য কঠোর নিয়ম নির্ধারণ করেছিল। এরই ধারাবাহিকতায় এই ছাঁটাই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু তার রাজকীয় উপাধি ডিউক অব ইয়র্ক ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার তার বিবৃতির বরাতে বাকিংহাম প্যালেস এ কথা জানিয়েছে। 65 বছর বয়সী ব্রিটিশ যুবরাজ আত্মহত্যাকারী মার্কিন বিনিয়োগকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বছরের পর বছর সমালোচনার মুখে আছেন। সম্প্রতি বিষয়টি আবারও সামনে আসার পর এ নিয়ে চাপ বাড়তে থাকার মধ্যে এ ঘোষণা এলো। বিবৃতিতে প্রয়াত রানী এলিজাবেথের দ্বিতীয় এই সন্তান বলেন, তার বিরুদ্ধে অব্যাহত অভিযোগগুলো তার বড় ভাই রাজা চার্লস এবং ব্রিটিশ রাজপরিবারের বিস্তৃত কার্যক্রমে বাধা তৈরি করছে। এ কারণে রাজকীয় উপাধি বা তাকে দেওয়া সম্মানসূচক মর্যাদা তিনি আর ব্যবহার করবেন না। এই সময় আবারও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স অ্যান্ড্রু। এর আগে অ্যাপস্টেইন কেলেঙ্কারি ব্রিটিশ রাজপরিবারে কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাচ্ছে তুলে ধরে 2019 সালে অ্যান্ড্রু রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থেমে নেই ইসরায়েলের হামলা। এসব হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। এদিকে হামাস নতুন করে আরও এক মরদেহ ফেরত পাঠালেও বাকি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে ইসরায়েল। তবে বাকি মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় খুঁজে বের করে ফেরত পাঠাতে সময় লাগবে বলে জানায় হামাস। এদিকে মরদেহগুলো ফেরত না দেয় চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে রাফা ক্রসিং এখনও খুলে দেয়নি ইসরায়েলি বাহিনী। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অধীনে দেহাবশেষ ফেরত দিতে দেরি নিয়ে বিরোধের মধ্যেই আরও এক মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে সব জিম্মির মরদেহ ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে ইসরায়েল। তবে হামাস জানায় সবার মরদেহ ফেরত দিতে আরও সময় লাগবে। এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানায়, জিম্মিদের সবার মরদেহ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করা হবে, তবে এতে খানিকটা সময় লাগবে, কেননা তারা কিছু জিম্মির মরদেহের সন্ধান হারিয়ে ফেলেছে। এদিকে মৃত জিম্মিদের সবার মরদেহ ফেরত দিতে না পারায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন উল্লেখ করে গাজায় নির্দিষ্ট ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ত্রাণ প্রবেশ ও গাজাবাসীর নির্বিঘ্ন যাতায়াতের জন্য গত বুধবার থেকে গাজা মিশর সীমান্তে রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েল সীমান্তটি এখনও বন্ধ রেখেছে। তবে রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। জাতিসংঘ জানায়, রাফা সীমান্ত বন্ধ থাকার কারণে গাজায় ত্রাণ প্রবেশ ব্যাহত হচ্ছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করার কথা থাকলেও অর্ধেক ট্রাকই প্রবেশ করতে পারছে না। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা সিটির দক্ষিণে জয়তুন এলাকার সালা আলদিন স্ট্রিটের কাছে যাত্রী বোঝাই একটি বাসে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বাসটির যাত্রীরা হতাহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে ওই এলাকা বিপজ্জনক হওয়ায় বাকিদের উদ্ধার করা যায়নি। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহাম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে। ২০২০ সালে আব্রাহাম চুক্তির অধীনে ৪ মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ছিল অন্যতম, যারা মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে। ফক্স বিজনেস নেটওয়ার্ককে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা আশা সৌদি আরব ও অন্যান্যরা ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে। ট্রাম্প জানান তিনি মনে করেন সৌদি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করলেই বাকিরাও করবে। আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশকে যুক্ত করতে গত বুধবারই কয়েকটি দেশের সঙ্গে তার বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এইসব দেশ খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। জেনজি প্রজন্মের তরুণদের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজোয়েলিনা পালিয়ে নির্বাসনে যাওয়ার কয়েকদিনের মাথায় মাদাগাস্কারের সামরিক বাহিনীর একজন কর্নেল দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের উচ্চ সাংবিধানিক আদালত শুক্রবার এক অনুষ্ঠানে কর্নেল মাইকেল রান্দ্রিনিরিনারকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেন। কথিত জেনজি আন্দোলনে গত সপ্তাহে দেশ ছাড়েন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। এরপর পার্লামেন্ট তাকে অভিশংসন করলে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এর কয়েক ঘন্টার মধ্যেই সাংবিধানিক আদালত ক্ষমতা দখলের বৈধতা দেয়। তবে নির্বাসন থেকে রাজোয়েলিনা সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে নিজেকে এখনও বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করছেন। ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে তরুণদের জন্য উন্নত মজুরি ও পেনশনের দাবিতে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে জনপ্রিয় এক র্যাপার নিহত হয়েছে। পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় জেনজিদের আন্দোলন তীব্র আকার ধারণ করলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট জোসে জেরি। প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে বুধবারে বিক্ষোভে নিহত ৩২ বছর বয়সী হিপ হপ শিল্পী এদুয়ার্দো রুইজের মৃত্যুর ঘটনায় তদন্ত করা হচ্ছে। পেরুর পুলিশ প্রধান জেনারেল অস্কার আরিওলা জানান পুলিশ সদস্য লুইস মাগালানেস রুইজের বুকে গুলি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকে আটক ও বরখাস্ত করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা মাগালানেসকে মারধর করায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। এর আগে পেরু সরকার বৃহস্পতিবার রাতে রাজধানী লিমায় জরুরি অবস্থা জারি করার ঘোষণা দেয়। দক্ষিণ বলিভিয়ায় হঠাৎ প্রবল শিলাবৃষ্টি হয়েছে। এর প্রভাবে তেরিজা শহরে দেখা দিয়েছে বন্যা, বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় শিলাঝড়টি। আর্জেন্টিনার সীমান্তের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত তারিজা শহর ভাসিয়ে নিয়ে গেছে এই শিলাঝড়। শুক্রবার দিনের শুরুতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
এরপরই শুরু হয় শিলাবৃষ্টি। বলিভিয়ার গণমাধ্যম জানিয়েছে সেপ্টেম্বরে আরও দুবার শিলাবৃষ্টি হয়েছিল তেরিজা শহরে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।